টাটা। তো এই আমার চেক ইন হলো। ডিজি যাত্রাতে ফটাফট হয়ে যায়, বাট আজকাল ডিজি যাত্রাতেও ভালোই লাইন থাকে। তো চেক ইন হয়ে গেল, এবারে যাচ্ছি হচ্ছে গেট নাম্বার 42। মানে দিল্লি এয়ারপোর্টটা এতটা বড় না, বহুত দূর দূর হাঁটতে হয়। এটা হচ্ছে একটা মানে এটাই একটা প্রবলেম। সময়ও বেশি হাতে নেই, বোর্ডিং শুরু হয়ে গেছে, অ্যানাউন্স করছে। তো চলো যাওয়া যাক। বোর্ডিং ডান। আমি দুটো উইন্ডো পেয়েছি। প্রেগনেন্সিতে ট্রাভেল করছিলাম, এটা আমি আগে থেকে এয়ারলাইনকে জানাই। তবে হ্যাঁ, যখন কেবিন লাগেজটা উপরে তুলছিলাম তখন একজন ক্রু মেম্বারের হেল্প নিতে হয়েছিল। তখনই ওরা জানতে পারে আর এক্সট্রা কেয়ার নেওয়া স্টার্ট করে। আর কমফোর্টেবলি ঘুমানোর জন্য একটা পিলোও দিয়েছিল। আর মাঝরাতে ফ্লাইট হওয়ার দরুন ভোরে সূর্যের রশ্মিতে আমার ঘুমটাও ভাঙলো। আর উঠতে না উঠতেই ব্রেকফাস্টও চলে এসেছে। ব্রেকফাস্টে ছিল উপমা, ইডলি, বান, বাটার, একটা ইয়োগার্ট আর এক বোতল জল। ব্যাস খেতে খেতেই কলকাতা পৌঁছে গেলাম। সকাল 8টা পৌঁছে গেছি কলকাতা, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার লাগেজটা অ্যাকচুয়ালি বেল্টে দিইনি, যেহেতু আমার কানেক্টিং ফ্লাইট আছে। বাই চান্স বেল্টে লাগেজ দিতে যদি লেট হয় তাহলে আমার ফ্লাইটটা ছুটতে পারে পরেরটা। বাট নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, মোটামুটি আমি যতবার ট্রাভেল করেছি দেখেছি এয়ার ইন্ডিয়া সময়ের থেকে 10 মিনিট হলেও আগে পৌঁছায়। যাই হোক, এখানেও এখন সকাল 8টা বাজছে। এবারে আমার নেক্সট ফ্লাইট আছে রূপসী এয়ারপোর্টে। আমি মানে ফ্লাইটে প্রথম উঠছি, তো জানি না, নতুন এক্সপিরিয়েন্স। চলো, নিজের জায়গায় যাচ্ছি, আলাদাই একটা এক্সাইটমেন্ট। এখনও আমার হাতে 1.25 ঘন্টা মতন সময় আছে। আমার ফ্লাইট হচ্ছে 9:50-এ। তো কিন্তু প্রথমে আমি একটু ফ্রেশ হব, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি কালকে ভালো করে ঘুম হয়নি, এখন আমার খুব ঘুমের ইস্যু হচ্ছে। এটা যদিও স্টার্টিংয়ে ছিল না, তো সেটা নিয়ে বদার করি না। বাট যেহেতু ট্রাভেল করবো তাই ঘুমটা হলে একটু ভালো লাগে। চোখ মুখের বিধ্বস্ত অবস্থা। গাড়িতে কালকে রাতে যা খেয়েছিলাম না, আমি বাড়ি থেকে এয়ারপোর্ট আসতে আসতে সব বের করে ফেলেছি উল্টে। যাই হোক, ফ্রেশ হয়ে অল্প বসতে না বসতেই বোর্ডিং শুরু হয়ে গেছে। তারপর আর কি, বাসে করে চলে গেলাম প্লেনের কাছে। ফ্লাইটটা ভীষণ কিউট, ছোট্ট মোট্ট। সময় যত এগোচ্ছে আর যেন তর সইছে না, কখন বাড়ি পৌঁছাবো এইটাই শুধু মাথায় ঘুরছে। বাইরেটা দেখে তো বুঝেই গেছো, ভেতরটাও খুব একটা বড় নয়, দুদিকে দুটো দুটো করে সিট, অনেকটা বাসের মতন ফিল আসছিল। তবে হ্যাঁ, 2জন ক্রু মেম্বারও ছিল। একটা কথা মানতেই হবে, এয়ারপোর্টটা চালু হওয়াতে মানুষের ভীষণ উপকার হয়েছে। কারণ খুব কম সময়ের মধ্যেই আমরা এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছে যেতে পারি। টেক অফ হয়ে গেছে, কলকাতাকে টাটা বলে রওনা দিয়েছি নিজের জায়গার উদ্দেশ্যে। এই এয়ারপোর্ট থেকে ফ্লাই করা বা ল্যান্ড করা তো অনেক দূরের কথা, এই এয়ারপোর্টটা যখন রেডি হচ্ছিল অনেকেই ঘুরতে এসেছে, দেখতে এসেছে। আমি একবার দেখতে পর্যন্ত আসতে পারিনি, তাই বাড়ির পাশের এই এয়ারপোর্টটাতে ল্যান্ড করা মাত্রই চারিদিকটা একবার ঘুরে দেখছিলাম। জানি না কেন আসামে গেলে সব লোকেদেরই মনে হয় নিজের লোক। 1.5 ঘন্টায় কলকাতা থেকে বাড়ি পৌঁছে দিল। মা এসেছে আমায় রিসিভ করতে, বাইরে প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আর আমিও টুকটুক করে এগিয়ে চলছি, কখন বাইরে যাব, মায়ের সাথে দেখা হবে আর বাড়িতে ফিরতে পারবো। এই যে পরিচিত জায়গাটা আজ নতুন রূপে দেখলাম, তাই ক্যামেরা বন্দি করে রাখলাম আমার ফোনেও, আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এবারে চলো বাড়ি ফেরার পালা। এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি বাড়িতে। রাস্তা কত এত গাছ, ভালো লাগে। ভীষণ মিস করি এই গণেশ মন্দির, প্রচুর আনাগোনা ছিল। এখন যখন কারোর ফটো ভিডিওতে মন্দিরটা দেখি ভীষণ মনে পড়ে পুরোনো দিনের কথা। আর এই পৌঁছে গেলাম আমার সব থেকে প্রিয় রাস্তা, মানে আমার বাড়ির সামনের রাস্তা। চলো, আমার প্রিয় গৌরীপুরে পৌঁছানোর ব্লগটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।